16 বছরে পাবনায় এক পরিবারের দখলে 7 বিঘা জমি, জড়িত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এপিএস। অস্ত্রের মুখে বেদখলের পর বানানো হয় বাগান বাড়ি, অভিযোগ ভুক্তভোগীদের। উত্তরাঞ্চলে শীতের তীব্রতা, দুর্ভোগে হতদরিদ্ররা। খড়কুটো জ্বালিয়ে নিবারণের চেষ্টা, 2-1 দিনের মধ্যে শৈত্যপ্রবাহের পূর্বাভাস আবহাওয়া অফিসের। সকালের সময় সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি। আওয়ামী লীগ আমলে মানবাধিকার লঙ্ঘনের যে ইতিহাস রচিত হয়েছে সেটির বিচার এদেশের মাটিতেই করতে হবে। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের আলোচনা সভায় একথা বলেন বক্তারা। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলায় ভবিষ্যৎ মানবাধিকার ভাবনা ও ছাত্র সমাজের ভূমিকা নিয়ে মুক্ত আলোচনার আয়োজন করে ছাত্রদল। এতে যোগ দিয়ে শেখ হাসিনা সহ খুনিদের বিচার দাবি করেন জুলাই বিপ্লবে নিহতের পরিবারের সদস্যরা। আমাদের ছেলের সন্তানের বিচার দেখা মরতে পারি বাংলাদেশের মাটিতে। ছাত্রদল সভাপতি বলেন, গুম হওয়ার পরে অনেকে এখনো নিখোঁজ, তাদের খুঁজে পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। গুম এবং খুনের শিকার হওয়ার কারণে যে জুলাই আগস্টের প্রেক্ষাপট প্রস্তুত হয়েছে, মঞ্চ প্রস্তুত হয়েছে, আমরা তাদেরকে ভুলে যাওয়া কোনোভাবে উচিত হবে না। বক্তারা বলেন, আওয়ামী লীগ আমলে মানবাধিকার লঙ্ঘনের যে ইতিহাস রচিত হয়েছে তার বিচার এদেশের মাটিতেই করতে হবে। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের যে ইতিহাস রচিত হয়েছে তার বিচার এই বাংলাদেশের মাটিতে হতে হবে। কোনো সরকারের হাতে, কোনো দলের হাতে, কোনো ব্যক্তির হাতে বাংলাদেশের জনগণ নির্যাতিত না হয় এভাবে। শেখ হাসিনার আমলে গুম হওয়ার পর এখনো নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী। তার স্ত্রী বলেন, গুম খুনের মধ্য দিয়ে দেশে ভয়ের সংস্কৃতি চালু করা হয়েছিল। মানবাধিকার লঙ্ঘনের মধ্যে চূড়ান্ত লঙ্ঘন হচ্ছে মানুষকে গুম করা। আমাদের দেশের সরকার আমাদের দেশের আইন প্রয়োগকারী সংস্থাকে ব্যবহার করে তাদের মাধ্যমে এই বিষয়গুলো তারা ঘটিয়েছিল। এ সময় মানবাধিকার দিবসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি না থাকায় হতাশা প্রকাশ করেন তিনি। গুমের মধ্যে একটি মানবাধিকার, চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে তাদের কোনো কর্মসূচি নাই। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। সংখ্যালঘুদের উপর সহিংসতার বেশিরভাগ ঘটনা ব্যক্তিগত অথবা রাজনৈতিক বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম। 5 আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত এসব ঘটনায় 88টি মামলায় 70 জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে পদবঞ্চিত 764 জনের পদোন্নতির সুপারিশ করে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দাখিল করেছে পর্যালোচনা কমিটি। মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানান, সংখ্যালঘুদের উপর সহিংসতার বেশিরভাগ ঘটনা রাজনৈতিক অথবা ব্যক্তিগত আক্রোশে। সাম্প্রতিক ঘটনাগুলোয় 88টি মামলায় গ্রেফতার হয়েছে 70 জন। অ্যাটাকগুলো হয়েছে যে ধরেন কেউ আগের রুলিং পার্টির মেম্বার ছিলেন, উনি হয়তো বা মাইনরিটি ফেথের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনিটি কাউন্সিল যেই রিপোর্টটা দিয়েছিল যে 9 জন মারা গেছে এই ধর্মীয় সহিংসতায়, বিশেষ করে হিন্দু জনগোষ্ঠীর মধ্যে। তো এখানে আমরা দেখছি যে ওই রিপোর্টটা যদি আপনারা পড়ে থাকেন তাহলে দেখবেন যে অলমোস্ট এভরি কেস হচ্ছে হয় পলিটিক্যাল নয় পার্সোনাল রিজন। সেখানে আসলে ধর্মীয় মোটিভেশনটা সেরকম ছিল না যে আমি ওটাকে অ্যাটাক করছি বিকজ উনি একটা মাইনরিটি ফেথের বাইরে। ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার জানান, ফ্যাসিবাদী আমলে পদবঞ্চিত 764 জনের পদোন্নতির সুপারিশ করে প্রধান উপদেষ্টাকে প্রতিবেদন দিয়েছে পর্যালোচনা কমিটি। 1540 জনের মতো কর্মকর্তার আবেদন পেয়েছিলেন, সেগুলো যাচাই বাছাই করে ওনারা 750 কর্মকর্তাকে, 764 জন কর্মকর্তাকে টু বি প্রিসাইজ ভূতাপেক্ষা সুযোগ সুবিধা দিয়ে পদোন্নতির সুপারিশ করেছে। এছাড়া নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার নিয়মিত বাজার মনিটরিং করছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আমরা তো মনিটর করছি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ধারাবাহিক বঞ্চনা আর বৈষম্য থেকে মুক্তির আকাঙ্ক্ষায় 71-এ এ ভূখণ্ডে সংগঠিত হয়েছিল এক জনযুদ্ধ। বিশ্লেষকরা মনে করেন মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের সব মানুষের সম্মিলিত প্রয়াস আর রাজনৈতিক ঐক্যের বড় উদাহরণ। আর সে কারণেই তখনকার বিশ্বের অন্যতম শক্তিশালী সশস্ত্র বাহিনীকে পরাস্ত করা
সম্ভব হয়েছিল। পাকিস্তানের শাসন ক্ষমতা এমন একটা গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হয়ে গেল, যারা পূর্ব পাকিস্তানের যে ন্যায্য দাবি দেওয়া, ন্যায্য চাওয়া পাওয়া, সেটার প্রতি তারা কর্ণপাত করে নাই। 47-এর পর থেকে কখনোই একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এখানে স্থিতিশীল হয় নাই, কারণ ওই গোষ্ঠীটার নিয়ন্ত্রণটা সবসময় ছিল। পূর্ব পাকিস্তানকে একটা উপনিবেশের মতো তারা ধরে নিয়েছিল, এখান থেকে সম্পদ যাবে কিন্তু সম্পদ আর আসবে না। তাদের ফরেন কারেন্সিটা আমরা ইনকাম করতাম আমাদের পাটের মাধ্যমে, আমাদের চায়ের মাধ্যমে এবং অন্যান্যভাবে, কিন্তু তারা সেটা সিংহভাগ নিয়ে যেত পশ্চিম পাকিস্তানে। যেখানে আমার গণতান্ত্রিক অধিকারের স্বীকৃতি নাই, সেখানে তো আমি থাকতে পারি না, এবং সেখান থেকেই কিন্তু এই মুক্তিযুদ্ধের সূচনা। এবং পাকিস্তানিরা 25শে মার্চের কালো রাতে সামরিক হামলা শুরু করে, ফলে শত সহস্র লোক নিহত হয় এবং মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। অভূতপূর্ব জাতীয় ঐক্য তৈরি হয়েছিল। কিছু সংখ্যক যুদ্ধাপরাধী এবং স্বাধীনতা বিরোধী ছাড়া বাকি সকলেই কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। সমাজের কোনো অংশ বাদ ছিল না, যে জন্য এটাকে জনযুদ্ধ বলা হয়। রণাঙ্গনের এই মুক্তিযোদ্ধা নিজের অভিজ্ঞতায় জানাচ্ছেন ৭১ কিভাবে হয়ে উঠেছিল গণমানুষের যুদ্ধ। যুদ্ধ করে আমরা যখন জায়গায় জায়গায় আমরা আশ্রয় নিতাম, গ্রামে গঞ্জে, আমাদেরকে মুক্তিযোদ্ধা পেলে আমাদেরকে আদর আপ্যায়ন করত। অনেক জায়গায় এরকম হয়েছে যে আমাদেরকে খাইয়েছে বলে রাজাকাররা খবর দিয়ে দিয়েছে পাকিস্তান আর্মি এসে তাদেরকে মেরেছে এবং আগুন ধরিয়ে দিয়েছে তাদের বাড়ি। সারা বাংলাদেশের মানুষ তখন যোদ্ধা হয়ে গিয়েছিল, তারা চেয়েছিল যে আমরা পাকিস্তানে থাকবো না। পাবনায় 16 বছরে জমি দখল হয়েছে প্রায় 60 বিঘা। এতে জড়িত থাকার অভিযোগ উঠেছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর, এপিএস আনিসুজ্জামান দোলন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, অস্ত্রের মুখে অন্যের জমি দখল করে তারা নির্মাণ করেছেন বিশাল বাগান বাড়ি। ভয়ে এতদিন মুখ না খুললেও শেখ হাসিনা সরকারের পতনের পর এবার নিজেদের জমি ফিরে পেতে চান ভুক্তভোগীরা। সবুজ মোল্লার রিপোর্ট। পাবনা সদরের হেমায়তপুর ইউনিয়নের চরঘোষপুর গ্রামের বাসিন্দা সোরাপ আলী 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তার 2.5 বিঘা জমি অস্ত্রের মুখে দখল করে নেয় জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টুকুর, এপিএস আনিসুজ্জামান দোলন ও তার ভাই হেলাল। আমাকে হুমকি দেয় কি যে এই ভূত হেঁটে না গেলি তোকে আমি গুলি করে মারি দেবো আর তোখানে ঝরে ফেলা দেবো, এইরকম করে হুমকি টুমকিতে আমার ভূত থেকে খেদা দিলে আমার যে ছেলেটা ছিল সে ছেলেটা ওই ভূত সুখে মারাই গেছে। শুধু সোরাপ আলী নয়, অভিযোগ উঠেছে একইভাবে ওই এলাকায় প্রায় 60 বিঘা জমি জোর করে দখল করে নেয় দোলন ও হেলাল। তৎকালীন ক্ষমতাসীন দলের নেতা হওয়ায় ভয়ের মুখে মুখ খুলতে পারেনি স্থানীয়রা। আওয়ামী লীগ সরকার পতনের পর এবার নিজেদের জমি ফেরত পেতে চান ভুক্তভোগীরা। 2.5 বিঘি ভুই হেলাল জোর করে দখল করে রাখছিল। আমরা আসলে পরে আমার অস্ত্র দেখাতো। অনেকবার আমরা সালিশ বিচারের জন্য লোকের ধরেছি, কেউ পাত্তা দেয়নি। ওনার বাসা উপরে, ওই কারণে জমি পর আমরা আসতে পারতাম না। আমার জমি থেকে আমি আজ প্রতি বছরে 10,000 করে 15,000 করে ভাড়া পেতাম, সেই টাকা থেকে আমি বঞ্চিত হয়ে রয়েছি। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন দোলনের স্ত্রী। আর জমি দখল, হত্যা সহ আরো ঘটনার অভিযোগ পাওয়ায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। এই অভিযোগটা মিথ্যা, আমাদের কাছে দলিল, খাজনা খারিজ সবকিছু আছে আপডেট করা। আমরা তাকে খুঁজতেছি, সেই জন্য আমি আসামি, আমরা পেলে তাকে গ্রেফতার করে জেলাতে প্রেরণ করব। সরকার পতনের পর আত্মগোপনে চলে যায় আনিসুজ্জামান দোলন, আর দোলনের ভাই হেলালকে অন্য মামলায় গ্রেফতার করেছে পুলিশ। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। বৈশ্বিক সংকটের পাশাপাশি দেশে রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও কন্টেনার এবং কার্গো হ্যান্ডেলিংয়ের রেকর্ড গড়তে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। বছরের শেষ প্রান্তে এলসি খোলার বিধিনিষেধে শিথিলতা আরোপ করায় কাঁচামাল আমদানি যেমন বেড়েছে তেমনি বেড়েছে রফতানিও। এই সুযোগ কাজে লাগিয়ে কন্টেনার হ্যান্ডেলিং 32 লাখ ছাড়াচ্ছে, আর কার্গো পণ্য হ্যান্ডেলিং হচ্ছে মাত্র 12 কোটি মেট্রিক টনের বেশি। শেখাচ্চিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সেপ্টেম্বরে দেশের বিশাল অংশ ছিল ভয়ঙ্কর বন্যায় বিপর্যস্ত। আর এই 3 মাস দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের মূল ক্ষেত্র চট্টগ্রাম বন্দর ছিল চরম অচল অবস্থা। ডেলিভারি নেমে এসেছিল শূন্যের কোটায়। এত সংকটের মাঝও বছর শেষে পুরোপুরি ঘুরে দাঁড়িয়ে কন্টেনার ও কার্গো পণ্য হ্যান্ডেলিংয়ে রেকর্ড গড়ার দোরগোড়ায় চট্টগ্রাম বন্দর।
বিশেষ করে 10 ডিসেম্বর পর্যন্ত 30,70,000 কন্টেনারের পাশাপাশি 11,45,00,000 মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং হয়েছে এখানে, যা গত বছরের তুলনায় অনেক বেশি। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে কন্টেনার এবং কার্গো হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি গত বছর এবং এই বছরের সাথে তুলনা করলে আমাদের একটা স্টেডি গ্রোথ আমরা দেখতে পাচ্ছি, এটা কন্টেনারের ক্ষেত্রে এবং কার্গোর ক্ষেত্রেও। গত বছর আমাদের কন্টেনার হ্যান্ডলিং হয়েছিল 30 লাখের মতো, এইবার আমরা আশা করছি সেটা 32 লাখ ছাড়িয়ে যাবে, এটা হয়তো রেকর্ড হতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরে। সবশেষ 2021 সালে 32 লাখ কন্টেনার এবং 11,66,00,000 মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করে রেকর্ড গড়েছিল চট্টগ্রাম বন্দর। অবশ্য ডলার সংকট সহ নানামুখী জটিলতায় পরবর্তী 2 বছর কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি হয়নি। সাম্প্রতিক সময়ে ডলার সংকট কাটায় এলসি খোলার বিধিনিষেধ পর্যায়ক্রমে তুলে নিচ্ছে সরকার, আর তাই বেড়েছে আমদানির পাশাপাশি রপ্তানিও। তবে বেশি পণ্য নিয়ে বড় আকৃতির জাহাজ আসার সংখ্যা বাড়ায় প্রবৃদ্ধি হচ্ছে না জাহাজ আগমনের পরিসংখ্যানে। জাহাজ কমছে, এটা কারণটা হচ্ছে আগে ছোট জাহাজ জায়গায় এখন বড় জাহাজ আসতেছে, সো এখানে ইকুইপমেন্ট বেশি বেশি আসতেছে। আর একটা জিনিস যে এখন যে এই গ্রোথটা একটু আমরা বাড়ার দিকে দেখছি, সেটা আমার মনে হচ্ছে যে এলসি যে একটা রেস্ট্রিকশনটা অনেকটা ওভারকাম করছে। আর অর্ডারও এখন বায়ারের কিন্তু অর্ডারও আসতেছে, যদিও মাঝখান দিয়ে অনেক সমস্যা ফ্যাক্টরি এটা সেটা গেছে, তো এটা এখন একটা পজিটিভ দিক। আন্তর্জাতিক শিপিং লাইনগুলোর দাবি, বৈশ্বিক সংকট এবং মন্দা পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরছে ইউরোপ আমেরিকার নাগরিকেরা। গুরুত্বপূর্ণ এসব রুটে বর্তমানে কন্টেনার চলাচল বেড়েছে, তার ইতিবাচক সুবিধা পাচ্ছে বাংলাদেশ। আমদানি রপ্তানি বাণিজ্যটা বিভিন্ন প্রতিবন্ধকতা সত্ত্বেও একটা প্রোগ্রেসিভ একটা মুডে আছে। আমাদের ইম্পোর্টটা কন্টিনিউয়াসলি আমরা দেখেছি গত জুলাই আগস্টের পর থেকেই একটা প্রোগ্রেসিভ ট্রেন্ডে আছে। একইভাবে এক্সপোর্টটাও আমাদের কিন্তু গ্র্যাজুয়ালি ইনক্রিজ হয়েছে। লয়েড লিস্ট অনুযায়ী বিশ্বের ব্যস্ততম 100টি বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দর 67তম অবস্থানে রয়েছে। কন্টেনার হ্যান্ডেলিং তুলনামূলক কম হওয়ায় গত 3 বছর ধরে এই তালিকায় ক্রমশ পিছিয়ে পড়ছিল চট্টগ্রাম বন্দর। চরম রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছিল চলতি অর্থ বছর, এরপর দেখা দেয় ভয়ঙ্কর বন্যা, আর তাতে বিপর্যস্ত হয়ে পড়ে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। তবে বছরের শেষ সময়ে এসে আবারও ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি। চট্টগ্রাম বন্দরের কন্টেনার এবং কার্গো হ্যান্ডেলিংয়ের যে প্রবৃদ্ধি, তাই ইঙ্গিত করছে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। ঘন কুয়াশার কারণে মঙ্গলবার রাত 12:30টা থেকে বন্ধ আছে পাটুরিয়া, দৌলদিয়া, আরিচা, কাজিরহাট ও ধাওয়াপাড়া নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল। বিস্তারিত জানাতে পাটুরিয়া ঘাটে আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী, সরাসরি যাচ্ছি তার কাছে। এই যে মধ্যরাত থেকে একদমটা এখন পর্যন্ত প্রায়টা 8 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে। যেমন আপনি বলছিলেন যে এটা বন্ধ রয়েছে, এটা পাটুরিয়া, দৌলতদিয়া এর সহ এই 3টি রোডে এই অঞ্চলের। তো এখন এই মুহূর্তে কিন্তু বীরচিষ্ট জাহাঙ্গীর নামের একটা ফেরিতে লোড দেওয়া হয়েছে মাত্র। আসলে এখানে যারা দীর্ঘ 8 ঘন্টা 10 ঘন্টা ধরে যাত্রী অপেক্ষা করছে, সেই অপেক্ষার একটু হলেও কিন্তু স্বস্তির আশ্বাস দিয়েছে যে এই বীরচিষ্ট জাহাঙ্গীর ফেরিতে কিছুটা যানবাহন লোড দেওয়া হয়েছে। এটা এই মুহূর্তে কিন্তু রাত 12টার থেকে যে যানবাহনগুলো এখানে আটকে পড়েছে, যদি বলি 3টি রোডের ঘাট এলাকাতে প্রায় 60 শতাধিক যানবাহন রয়েছে। প্রত্যেকটি যানবাহনে কিন্তু যারা নারী, শিশু এবং বয়স্ক লোক, তারা কিন্তু কষ্ট করছে। আমরা একটা কথা বলেছিলাম যাত্রীর সাথে, তারা বলছে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, কারণ কখনো একদম ঘনভূত হয়ে যাচ্ছে এটা কুয়াশা, আবার সেটা কিছুটা কাটছে, হালকা হচ্ছে, আবার সমস্যা হচ্ছে, যার জন্য আবার কনকনে শীত রয়েছে। যদি বলি পদ্মা যমুনার ভিতরে যে 4টি ফেরি আমরা বলছি যেটা মাঝুতে আটকা রয়েছে, তার ভিতরে কিন্তু প্রায় 70টির মতো যানবাহন রয়েছে এবং শতাধিক যাত্রী নিয়ে সেখানেও কিন্তু আমরা যতটুকু সংবাদ পেয়েছি যে যাত্রীরা এবং শ্রমিক এবং ব্যবসায়ীরা কিন্তু কষ্ট করছে। এছাড়াও কিন্তু ঢাকাগামী যে সবজিবাহী যে পণ্যবাহী ট্রাকগুলোর ভিতরে সবজিবাহী পচনশীল দ্রব্য রয়েছে, তাদের এই পচনশীল সব দ্রব্য নিয়েও কিন্তু যারা এখানে ব্যবসায়ী, তারা কিন্তু খুবই শঙ্কার ভিতরে আছে, তারা লসের শঙ্কায় রয়েছে। সবকিছু যে
এই মুহূর্তে 5টি ডেড বডি নিয়ে অর্থাৎ মৃত ব্যক্তিদের নিয়ে কিন্তু অ্যাম্বুলেন্স অপেক্ষা করছে তাদের স্বজনদের জায়গায় যাওয়ার জন্য। এছাড়াও কিন্তু দূর দূরান্তে যারা যাত্রী তারা কিন্তু একদম এই 10 মিনিট বলি 40 মিনিটের এই ঘাটটি পার হওয়ার জন্য একদম দাঁড়িয়ে রয়েছে। সব কিছু মিলিয়ে যদি বলতে হয় একটা দুর্ভোগ দুর্দশার যে একটা জায়গা তা কিন্তু ঘাট এলাকা আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা যাত্রী, শ্রমিক এবং ব্যবসায়ী একটা শঙ্কার ভিতর রয়েছে, কখন ফেরি ছাড়বে, কখন কুয়াশা কাটবে। পাটুরিয়া, দৌলতদিয়া নোটে এবং এই 3টি নোটে মোট 26টি ফেরি রয়েছে। এই ফেরি দিয়ে কিন্তু এই নোটে যে যানবাহন এবং যাত্রী পারাপার হয়। এই ছিল কুয়াশার সর্বশেষ তথ্য আমার কাছে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে। সরাসরি যুক্ত ছিলাম মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে। গত এক সপ্তাহে রাজশাহীতে শীতের তীব্রতা অনেক বেড়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন হতদরিদ্র ও ছিন্নমূল মানুষেরা। হিমেল হাওয়ায় শীতবস্ত্রের অভাবে আঁটো সাঁটো হয়ে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন কেউ কেউ। স্থানীয় আবহাওয়া অফিসের প্রধান পর্যবেক্ষক বলছেন, আগামী 2-1 দিনের মধ্যে এই অঞ্চলের উপর দিয়ে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। ভোরের আলো ফুটতেই পূর্ব দিগন্তে উকি দিচ্ছে রক্তিম সূর্যের আভা। এর কিছুক্ষণ পরেই মেঘ আর কুয়াশার চাদরে ঢাকা পড়ে সূর্যের আধিক্য। শীতের তীব্রতায় ততক্ষণে পুরো রাজশাহী যেন কুয়াশার চাদরে মোড়ানো। তাই দিনেও যানবাহনগুলো চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। ঘাসের ডগায় জলজল করছে শিশির বিন্দু। শীতের আগমনে পাখিও গাছের ডালে ঠুকরে ঠুকরে বাসা বানাচ্ছে। দিনভর রোদের দেখা না মেলায় হিমেল হাওয়া যেন হুল ফোটাচ্ছে মানুষের শরীরে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন হতদরিদ্র ও ছিন্নমূল মানুষেরা। সপ্তাহখানিক ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন তারা। শ্বাস রোগ নিয়ে আছে, শীতের মধ্যে অনেক কষ্ট হইতেছে। বর্তমান মানুষের, ছোট বাচ্চাদের, বয়স্ক মানুষের কষ্ট। এই 3-4 দিন থেকে একটু বেশি হয়েছে ঠান্ডা। কনকনা শীত, কাজ কাম করতে পারতেছি না, বুড়া মানুষ। এদিকে শীতের তীব্রতা বাড়ায় ব্যস্ততা বেড়েছে লেপ, তোষক ও জাজিম তৈরির কারিগরদের। এছাড়া পুরাতন কাপড়ের দোকানগুলোতেও সোয়েটার, জ্যাকেট, চাদর, মাফলার কিনতে ভিড় করছেন নগরবাসী। বিক্রেতারা জানান, শীত বাড়ায় বেচাকেনা বাড়ছে তাদের। এখন তো ধরেন লেপের সিজন, এখন লেপের কাজ হচ্ছে বেশি। ডিসেম্বর, জানুয়ারি পর্যন্ত অর্ডার থাকবে। বেচাকেনা বাড়তেছে একটু, গত মাসের থেকে এই মাসে একটু বাড়েছে। স্থানীয় আবহাওয়া অফিসের প্রধান পর্যবেক্ষক জানান, আগামী 2-1 দিনের মধ্যে এই অঞ্চলের উপর দিয়ে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। রাতের তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এরই মধ্যে 2-1 দিনের মধ্যে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এক সপ্তাহ ধরে এই অঞ্চলের তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ভূগর্ভস্থ পানির সংকটে চাঁপাইনবাবগঞ্জ। এ কারণে আগামীতে খাদ্য উৎপাদনে অনিশ্চয়তা তৈরি হওয়ার শঙ্কা দেখছে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ BMDA। তাই চলতি বোরো মৌসুমে ধান চাষে নিরুৎসাহিত করা হচ্ছে। বিকল্প হিসেবে তেল ও ডাল জাতীয় ফসল উৎপাদনের প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা। BMDA ও কৃষি বিভাগের দাবি, ভূগর্ভস্থ পানি ব্যবহার নিশ্চিত করতেই নেওয়া হচ্ছে এমন উদ্যোগ। জাহাঙ্গীর আলমের তথ্য ও ছবিতে রিপোর্ট। বরেন্দ্র এলাকায় মাসখানেক ধরে চলছে আমন ধান ঘরে তোলার কাজ। আবার অনেক কৃষক ধান ঘরে তুলে বোরো চাষের জন্য জমি প্রস্তুত করেছিলেন, কিন্তু বোরো চাষে নিরুৎসাহিত করে লিফলেট বিতরণ করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ BMDA। BMDA এর দাবি, ভূগর্ভস্থ পানি তুলে চাষাবাদ করায় গত কয়েক দশকে আশঙ্কাজনকভাবে কমেছে পানির স্তর। বেগ পেতে হচ্ছে বড় মৌসুমে পানি সরবরাহে। তাই ধানের বদলে তেল ও ডাল জাতীয় ফসল চাষে উৎসাহিত করা হচ্ছে। ডাল চাষের জিনিস ফসল এলাতে একবার পানি দিলে যথেষ্ট। ইরে ধান করে যেন আমাদের পানির সমস্যা দেখায়, ওই জন্য কৃষক লোক আমরা পরামর্শ দিতে আসছে। ডাল, মসুর, গম এগুলো উৎপন্ন করলে মানে ধানের থেকে ইনকাম বেশি হয়। গত 3 দশকে বরেন্দ্র এলাকায় স্থানভেদে পানির স্তর প্রায় 150% নেমেছে বলে দাবি সেচের ডিপ অপারেটরদের। পানির স্তরটা আপনার দিল্লিতে প্রতি বছরে নামছে আপনার এখন হলো 230 ফিট, এখন আমরা বোলিং দিয়েছি 130 ফিট।
তাহলে 170 ফিট আপনার ঘাটতি থেকে গেছে। বিএমডিএ ও কৃষি বিভাগ জানায় বোরো ধান চাষাবাদ চলতে থাকলে কয়েক বছর পর তৈরি হবে ভয়াবহ পরিস্থিতি। তাই ভবিষ্যতে পানির ব্যবহার নিশ্চিত করতেই নেওয়া হয়েছে এমন উদ্যোগ। নতুনভাবে অনেক প্রকল্প গ্রহণ করা হচ্ছে এবং সেই প্রকল্পগুলা আগামীতে বাস্তবায়িত হলে আমরা আশা করছি ভূগর্ভস্থ পানির উপর চাপটা অনেক কমে যাবে। আমি মনে করি যে এটা বিএমডির একটা ভালো সিদ্ধান্ত। আশা করতেছি যে এই অঞ্চলে ওনারা যে ডিসিশনটা নিয়েছেন সেটা বাস্তবায়ন করার জন্য কৃষি সম্প্রসারণ বিভাগ মাঠে কাজ করছে। আমরা মানুষকে বলছি এবং এটা আমরা মনে হয় যে এই বছর সফল হব। পুরো মৌসুমে 1 বিঘা জমির ধান চাষে 400 ঘন্টা ভূগর্ভস্থ পানি প্রয়োজন পড়ে। গত বছর জেলায় 52,200 হেক্টর জমিতে ধান চাষাবাদ করা হয়েছে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। রাজশাহী বিভাগের সব জেলায় বছরের পর বছর ধরে বিচারাধীন কয়েক লাখ মামলা। এতে ভোগান্তির শিকার হচ্ছেন বিচার প্রত্যাশীরা। আইনজীবী ও রাষ্ট্রপক্ষের কৌশলীরা বলছেন, আদালত ভবনের ঘাটতি ও বিচারক সংকটের কারণে দীর্ঘ সময় লাগছে বিচার কাজে। বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। জমি সংক্রান্ত মামলায় 25 বছরেরও বেশি সময় ধরে রাজশাহীর আদালত চত্বরে নাতিকে নিয়ে ঘুরছেন শত্রুর্ধ সেরেনা বেগম। মামলা চালাতে গিয়ে এখন নিঃস্ব তিনি। আদালতের বারান্দায় প্রতিদিন তার মতো অনেকেরই দেখা মেলে, যারা বছরের পর বছর ঘুরছেন বিচারের আশায়। তবে আদালত ভবন ও বিচারক সংকটের কারণে দীর্ঘ হচ্ছে বিচার প্রক্রিয়া। জেলার 36টি আদালতে প্রায় 1 লাখ মামলা বিচারাধীন রয়েছে। যাচ্ছি আসছি কোনো কিছুই হচ্ছে না, ওরা দখলও দিচ্ছে না, বগুড়া আদালতে এমন অনেক মামলা আছে যার বাদী বিবাদী কেউই বেঁচে নেই। এরপরও বছরের পর বছর ধরে চলছে মামলা। জেলায় আদালতে মোট 75,000 মামলা বিচারাধীন। এর মধ্যে সবচেয়ে বেশি মামলা আছে সিভিল কোর্টগুলোতে প্রায় 40,000। নাটোরে 22টি আদালতে 20,000-এরও বেশি মামলা বিচারাধীন। আদালতগুলোতে বিচারকের 60টি পদ শূন্য থাকায় বাড়ছে মামলা জট। ফলে কোনো মামলায় বিচার পেতে লাগছে 20 থেকে 25 বছর। এই মামলাগুলোতে যদি অগ্রাধিকার দিতে হয় তাহলে ওই মামলাগুলো ক্ষতিগ্রস্ত হবে, আর ওই মামলাগুলোকে অগ্রাধিকার দিলে এই মামলাগুলো ক্ষতিগ্রস্ত হবে। আর যদি সামগ্রিকভাবে একসাথে আপনি করতে চান তাহলে মামলা নিষ্পত্তি কিছু হবে, সাধারণভাবে জনগণ ক্ষতিগ্রস্ত হবে। এই মামলা নিষ্পত্তির জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যেটা প্রয়োজন সেটা হচ্ছে বিচারকের সংখ্যা বৃদ্ধি। নওগাঁয় 13টি আদালতের মধ্যে বিচারক নেই 2 জন। বছরের পর বছর ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে বিচার প্রার্থীদের। একই অবস্থা সিরাজগঞ্জের আদালতেরও। এমন বিপদের মধ্যে আছে, মাসের পর মাস ঘুরতেছি, কোনো সমাধান আমরা পাইতেইছি না। অর্থ খরচ, সময়, তাই আমাদের কেসটা দ্রুত যদি শেষ করে দেয় তাহলে আমাদের একটা উপকার হবে। আমার প্রত্যেকেরই সচেতন যদি হই আমরা যার জায়গা থেকে, তাহলেই আমার মনে হয় যে দ্রুতই সবই হবে। লয়ারের দায়িত্ব আছে, প্রত্যেকেই দায়িত্ব পালন করলে পরেই এরা জট নিরসন হবে। এটা ইচ্ছার মধ্যেও অনেক কিছু নির্ভর করে। রাজশাহী বিভাগের 8টি জেলায় দেওয়ানি ও ফৌজদারি মিলিয়ে 4.5 লাখেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ভালো নেই বগুড়ার সোনাতলার সাতবেকি গুচ্ছগ্রাম ও আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা। ভাঙা ঘর, গ্রামের কাঁচা সড়ক সহ নানা সমস্যায় ঘর ছেড়েছে শতাধিক পরিবার। যারা বসবাস করছেন তাদেরও নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা। তবে কমিটি গঠন করে ভাঙা ঘর মেরামতের আশ্বাস উপজেলা প্রশাসনের। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট। নুয়ে পড়েছে ঘর, ফুটো হয়ে গেছে টিনের চালু। সামান্য ঝড় বৃষ্টিতে নাকাল অবস্থায় পড়তে হয় বাসিন্দাদের। ঝুঁকি নিয়ে বেশ কয়েক বছর থাকলেও এখন বেশিরভাগ ঘরই জনমানব শূন্য। 3 বছর আগে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বিগত সরকারের দেওয়া আশ্রয়ন প্রকল্পের চিত্র এটি। প্রকল্পের ঘরগুলো ভেঙে যাচ্ছে। এছাড়াও গ্রামে প্রবেশের জন্য নেই কোনো পাকা সড়ক। একই দশা গুচ্ছগ্রামের ঘরগুলোরও। থাকার অনুপযোগী এসব ঘর মেরামতের দাবি সুবিধাভোগীদের। ঘর ভেঙে গেছে, আমরা থাকতে পারছি না, পানি দরদর করে পড়ে। রাস্তাঘাটের অসুবিধা, আমাদের যদি পাকা রাস্তায় উঠতে হয় 5 কিলো হেঁটে গিয়ে উঠতে হয়। আমরা 1,500 লোক আমার এখানে বসবাস করতেছি। খুব দুর্দশা, কষ্টের মধ্যে আমরা একটা ব্রিজ চাই, ভালোভাবে এই জায়গাটা যাতে আমরা থাকতে পারি সে একটা আশ্রয় চাই। উপজেলা প্রশাসন বলছে কমিটি গঠন করে নষ্ট হওয়া ঘরগুলো সংস্কারে নেওয়া হবে ব্যবস্থা। কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। সাতবেকি গুচ্ছগ্রামে টিনের 120টি ও আশ্রয়ন প্রকল্পে পাকা ঘর আছে 61টি। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।
বড়দিন উপলক্ষে আলোকিত করা হয়েছে যুক্তরাজ্যের লন্ডন। খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় উৎসবকে সামনে রেখে শহরটি সাজানো হয়েছে নতুন রূপে। বড় বড় ব্র্যান্ডের দোকানগুলো সেজেছে বড়দিনের থিমে। শহর জলজল করছে সারি সারি পরীর অবয়বের আলোতে। চারিদিকে উৎসব মুখর পরিবেশ। বড় বড় ঘণ্টা দিয়ে সাজানো হয়েছে অ্যাপল মার্কেটের পুরো এলাকা। এসব ঘণ্টা থেকে আসা ধ্বনি সবার কাছে পৌঁছে দেবে বড়দিনের আগমনী বার্তা। নানা রঙের আলো দিয়ে সাজানো হয়েছে বিশালাকার ক্রিসমাস ট্রি। বাসিন্দাদের জন্য বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যুক্তরাজ্যের লন্ডন শহরে বড়দিন কেন্দ্র করে আনন্দ উৎসব শুরু হয়ে গেছে। রিজেন্ট স্ট্রিট, অক্সফোর্ড স্ট্রিট, ট্রাফালগার স্কোয়ার, কোভেন্ট গার্ডেনে শুরু হয়েছে আনন্দ উৎসব। শত শত বাসিন্দা ও পর্যটক বড়দিনের আয়োজনগুলো উপভোগ করতে ব্যস্ত হয়ে পড়েছেন। যুক্তরাজ্যের সব বড় বড় ব্র্যান্ডের দোকানগুলো সাজানো হয়েছে বড়দিনের থিমে। থাকছে নানা ধরনের ছাড়। ক্রেতারাও ভিড় জমাচ্ছেন দোকানগুলোতে। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। চমক দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। অধিনায়ক করা হচ্ছে লিটন দাসকে। সবশেষ ভারতের বিপক্ষে সিরিজের পারফরমেন্স বিবেচনায় রেখে এই সিরিজে বেশ কিছু পরিবর্তন এনেছে বোর্ড। প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার রিপন মণ্ডল, বাদ পড়েছেন শরীফুল ইসলাম। দীর্ঘদিন পর এই ফরম্যাটে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব ও স্পিনার নাসুম আহমেদ। চলমান 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে সংক্ষিপ্ত সংস্করণের চ্যালেঞ্জ নিতে সেন্ট ভিনসেন্টে পাড়ি জমাবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের দল ঘোষণা নিয়ে অপেশাদারিত্বের পরিচয় দিলেও আগেভাগেই টি-20 সিরিজের দল ঘোষণা করল ক্রিকেট বোর্ড। সবশেষ ভারত সফরের পারফরমেন্স বিবেচনায় এ সিরিজে বেশ কিছু পরিবর্তন এনেছে বিসিবি। ইনজুরি থেকে এখনও সেরে ওঠেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চমক দিয়ে তার জায়গায় টি-20তে অধিনায়কের দায়িত্ব পালন করবেন লিটন কুমার দাস। টেস্ট ছাড়া অন্য 2 ফরম্যাটে রান নেই লিটনের ব্যাটে। তবে ক্যারিবীয় সফরে টেস্ট ও ওয়ানডেতে অধিনায়কের দায়িত্ব পালন করা মিরাজের ওপর চাপ কমাতেই এ পথে হেঁটেছে বিসিবি। প্রথমবারের মতো জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণ হচ্ছে তরুণ পেসার রিপন মণ্ডলের। 2022 সালে যুব বিশ্বকাপে খেলেছেন রিপন। সেবার ভালো পারফর্ম করেছিলেন বিসিবির রাডারে। সবশেষ বিসিবির এইচপি দলেও জায়গা হয়েছিল তার। অস্ট্রেলিয়া সফরেও ছিলেন দলের সঙ্গে। এবার 21 বছর বয়সী এই পেসারকে জাতীয় দলের সুযোগ দিল ক্রিকেট বোর্ড। স্বীকৃত টি-20তে এখন পর্যন্ত 12 ম্যাচে 17টি উইকেট আছে তার। ইকোনমি 8.50। এছাড়াও টি-20 দলে ফিরেছেন শামীম হোসেন পাটোয়ারি। 1.5 বছর পর টি-20তে ফিরেছেন নাসুম আহমেদ। লম্বা সময় পর সংক্ষিপ্ত সংস্করণে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। ওয়ানডেতেও তার ফেরা নিয়ে হয়েছিল বিস্তর সমালোচনা। সবশেষ 2023 সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে এই সংস্করণে ম্যাচ খেলেছিলেন বাঁহাতি এই ব্যাটার। 1.5 বছর পর টি-20তে ফিরেছেন নাসুম আহমেদ। গেল বছর জুলাইয়ে সবশেষ ধুমধারাক্কা ক্রিকেটে লাল সবুজের জার্সিতে খেলেছিলেন এই স্পিনার। ফিরেছেন হাসান মাহমুদও। কদিন আগেই পুত্র সন্তানের বাবা হয়েছেন মুস্তাফিজ। পরিবারের পাশে থাকতে চেয়ে ছুটি নেয়া কাটার মাস্টারের কারণে কপাল খুলেছে পেসার তানজিম হাসান সাকিবের। ইনজুরির কারণে সবশেষ ভারতের বিপক্ষে খেলা টি-20 সিরিজে ছিলেন না সাকিব। তবে বাদ পড়েছেন পেসার শরীফুল ইসলাম। চোটে পড়া তাওহিদ হৃদয় ওয়ানডের পরে নেই টি-20 সিরিজের দলেও। 3 ম্যাচের টি-20 সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে 16, 18 ও 20 ডিসেম্বর। পারভিন আক্তার, সময় সংবাদ। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আগরতলা অভিমুখে বিএনপির 3 অঙ্গ সংগঠনের লং মার্চ আজ। কিছুক্ষণ পর নয়াপল্টন থেকে যাত্রা করবেন নেতাকর্মীরা। এবং 16 বছরে পাবনায় এক পরিবারের দখলে 60 বিঘা জমি। জড়িত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এপিএস। অস্ত্রের মুখে বেদখল করে বানায় বাগান বাড়ি। অভিযোগ ভুক্তভোগীদের। এই ছিল সকালের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।